নমস্কার বন্ধুরা। আহ, আজকে কিছু কথা বলার আছে। কিছু কথা বলার আগে আমি এর আগের দিন যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটাকে একবার শোনাচ্ছি আপনাদেরকে। ঠিক দেখবেন ওই 41 মিনিটের কাছাকাছি আমি কি বলেছি। আগে সেটাকে শুনুন। 337। ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটি আমি বলবো যে ব্যাংক নিফটি মানে শর্ট টাইমের ভেতরে একটা ডাউন সাইড তো দেখিয়েছে। এবারে তা সত্ত্বেও ব্যাংক নিফটি এখনো অব্দি যে 1200 পয়েন্টের ফলিং এখনো অব্দি হওয়ার মতো আছে। 1200 পয়েন্ট ফলিং এর মতো এখনো জায়গা আছে। আহ মোটামুটি 1200 সাড়ে 1200 পয়েন্টের মতো, মানে যেখান থেকে আপনার যে কোন জায়গাটা বলছি তাও বলি। মোটামুটি আপনার 2000 ফেব্রুয়ারির 3 তারিখের যে লো, সেই লোটাকে কোথাও আপনার রিটেস্ট করবার মতো জায়গাতে আসবে, কারণ এখন অব্দি ব্যাংক ইন্ডেক্স ওই লোকে রিটেস্ট করে। মানে হচ্ছে যে 57,829 বা 57,783 এই জায়গাটা তার নিচে অব্দি একটু আনার মতো জায়গা রাখ, মানে হচ্ছে যে মোটামুটি এখান থেকে ধরুন 57,500, মানে ওই 1200 পয়েন্টই হচ্ছে। হ্যাঁ, তো শুনলেন বন্ধুরা? এটা পরশু দিনকার অ্যাসেসমেন্ট ছিল, যে বলেছিলাম যে ব্যাংক নিফটিতে কোথাও একটা ডাউন সাইড আছে, এবং ডেটটা একটু ভুল বলেছিলাম, 3 তারিখ বলেছিলাম। 3 তারিখ নয়, ডেটটা হচ্ছে আপনার 1 তারিখ বা 2 তারিখ। তো সেই মতো দেখুন, ব্যাংক নিফটি অদ্ভুত ভাবে আমি আপনাদেরকে উম, একটা পয়েন্ট বলছি, মিলিয়ন। 1 ফেব্রুয়ারি যেদিনকে ব্যাংক নিফটি ফেলে, সেদিনকার লো ছিল হচ্ছে 57,783। আজকের লো হচ্ছে 57,783.25। সেদিনকে ছিল 57,783.20। আজকে হচ্ছে 57,783.25। একদম ডটের ওইখানে গিয়েই বন্ধ হয়েছে। ওখানে গিয়েই বন্ধটা হয়েছে। এবারে এটা একটা চমৎকার ব্যাপার। যারা যারা ট্রেড নিয়েছেন, তারা তারা আজকে লাভবান হয়েছেন। যারা যারা নেননি, তারা তারা শুধু দেখেছেন। আমি বলবো না যে উম, উম, মানে উম, শুধু দেখাটা যে কোনো
ইয়ের ব্যাপার সেটা নয়। অনেকেই হয়তো দেখুন, অনেকেই হয়তো পুরো ব্যাপারটা বলিনি, অনেকেই হয়তো ভাববেন যে সত্যি কি এটা ঘটবে, কিন্তু আমি এটাও বলেছিলাম যে শর্ট টাইমের ভেতরে হবে। শর্ট টাইম মানে আমি কালকে ভিডিও কোনো কিছু দিইনি, তো আজকের ভেতরে আপনার 1200 পয়েন্ট আমি বলেছিলাম, 1200-1300 পয়েন্ট হয়ে গেছে, এবং তার জন্য নিফটিতে রিফ্লেকশন দেখিয়েছে আজকে 315 পয়েন্ট ডাউন। ভালো কথা, সেটা নিয়ে আনন্দিত হবার আর কিছু নেই, হয়ে গেছে, ঘটে গেছে। যারা পার্টিসিপেশন করতে পারতেন, পেরেছেন, তাদের জন্য খুবই ভালো ব্যাপার। এবারে বলি যে অনেক কিছু বলার আছে এখানে। নিফটির ক্লোজিং দেখুন 450, খুব ক্রুশিয়াল লেভেলে কিন্তু বন্ধ করেছে নিফটি। 437-এর নিচে যদি চলে, তো 1200 পয়েন্ট 437-এর নিচে যদি রিস্কে চলে, ফেলার মতো কোথাও তাহলে জায়গা কিন্তু এখন 437-এর নিচে যদি চলে, তাহলে কিন্তু বড় ধাক্কা আসতে চলেছে নিফটিতে। তাহলেও কিন্তু বড় ধাক্কা আসতে চলেছে। তার মানে কতটা? 437 মানে 13 পয়েন্ট, 13 পয়েন্ট যদি ভেঙে দেয়, তাহলে নিফটি মোটামুটি ধোক্কাটা আপাতত। মানে আরো পড়বার জায়গা খুলে যাবে, কারণ ও আর এখন আর 37 নেই, এখন হয়ে গেছে 354 পয়েন্ট, মানে মোটামুটি ভেঙেই বন্ধ করেছে। 354 পয়েন্ট, সরি, 13 পয়েন্ট নয়, এখান থেকে আপনার হচ্ছে যে, সরি ভুল বলেছি, আহ, মানে 100 পয়েন্ট মোটামুটি 100 পয়েন্ট ডাউন সাইড হলে মোটামুটি আবার নিফটিকে নতুন করে নিচের দিকে দেখাবার মতো জায়গা থাকবে। এবারে বলি, দু একটা কথা এখানে বলার আছে, সেটা হচ্ছে যে কি করবেন যদি এরকম হতে থাকে, চলতে থাকে, তাহলে কি করা যায়। আমি বহুবার বলেছি একটা জিনিস, যে মার্কেটকে শুধু আমরা দেখি উপরে 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 যাওয়ার জন্য। মার্কেট তো উপরে যাবে, যদি আপনি 5 বছর 7 বছরের ভিউ যদি নিয়ে চলেন, 10 বছরের ভিউ নিয়ে চলেন, তাহলে তো মার্কেটকে উপরেই দেখতে পাবেন। সে এটা এটা একটা বাচ্চা ছেলেকে বললেও সে বুঝতে পারবে, বা সেও জানবে। কিন্তু শর্ট টাইমের ভেতরে অনেক কিছু কমপ্লিকেশন থাকে, সেই রকম ভাবে মার্কেট ডাউন সাইডও আসে। এবারে আমি বলি আর একটা জিনিস, সেটা হচ্ছে যে দেখুন, মার্কেটে মার্কেট অ্যানালিসিস করা, সেটাকে বোঝা, আর ট্রেড এক্সিকিউশন করার ভেতরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য।
কেন আমি এই কথাটা বললাম? আজকে এই কথাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি আপনাদেরকে একটা বললাম যে হ্যাঁ মার্কেট ডাউন সাইড আছে, আপনারা শুনলেন, আপনাদেরও কোথাও মনে হলো, কেউ নিতে পারলেন, কেউ নিতে পারলেন না, কেউ উল্টো নিয়ে নিলেন। এবারে এটাই হচ্ছে ওই ব্যাপার যে লাইফ মার্কেটে ট্রেন্ড বোঝাটা এবং আমি কোথায় আমার স্টপ লস, কোথায় আমার টার্গেট, কোথায় আমার বাই করব, কোথায় আমি পজিশনকে স্কোয়ার আপ করবো, এটার এটা কিন্তু আপনাকে নিজেকে বুঝতে হবে। এটা কিন্তু নিজে না বুঝলে হবে না। নিজেকে বুঝে শুনে পজিশন তৈরি করতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ট্রেড নেওয়াটা এতটাই কঠিন ব্যাপার, এটা কোনো সহজ ম্যাটার নয়। ট্রেড নেওয়াটা, অ্যানালিসিস করা আর ট্রেড নেওয়ার ভেতরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, তার জন্যই আমি বললাম কথাটা। যে একটা ট্রেডকে পাঞ্চ করা আর অ্যানালিসিস করার ভেতরে পার্থক্য অনেক। হ্যাঁ, এবারে হচ্ছে যে ট্রেড মিনস হচ্ছে যে আমি শর্ট টার্ম ট্রেডের ক্ষেত্রে বলছি, একদিন, দুদিন, 5 দিন, 7 দিন, এই ট্রেডের কথা বলছি। লং টার্ম প্রসপেক্টে কিন্তু আমি বলতেই পারি যে হ্যাঁ, আজকে মনে করুন যদি এই 1200 পয়েন্ট করতে যদি 4 দিন লাগবে, তাহলে কি হতো? কি 7 দিন লাগবে, কি 10 দিন লাগবে, কি পারতো? ব্যাংক নিফটি 10 দিনের ভেতরে 1200 কেন, তখন আপনার 1500 পয়েন্ট, 1700 পয়েন্ট পড়ে গেল, কিন্তু 7-8 দিন টাইম স্পেন্ড করতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার যে ট্রেড নেওয়াটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট ম্যাটার। যে আপনি কোথা থেকে ট্রেডটা নেবেন, কিভাবে নেবেন, সেটাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এবং সেটা কিন্তু কোনো কারুর আহ, মানে কলে বলুন বা কারুর কথাতে বলুন, নেওয়ার থেকে অল্প নিন, কিন্তু ট্রেডটাকে বোঝার চেষ্টা করুন। আপনি একটা ট্রেড নিচ্ছেন, সেটা ঠিক না ভুল, সেটা কতখানি ঠিক, সেটা নেওয়াটা ঠিক হচ্ছে কিনা, তার স্টপ লস কি হতে পারে, সেগুলোকে আগে আপনি নিজে থেকে বুঝুন, তারপরে ট্রেড। এটাই আমার বক্তব্য বলে। এবারে হচ্ছে যে এখনকার সিচুয়েশন বলি। আমি সেদিনকে আলোচনার ভেতরে একটা বড় আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে ইউএসএ, ইসরায়েল এবং ইরানের এখনকার যুদ্ধ পরিস্থিতি। এবং এটা আমি বলেছিলাম যে আহ, দেখবেন যে ইউএসএ এখানে আটকে যাবে, এবং এই যে আটকাবে, এটা কিন্তু খুব খতরনাক হবে ইউএসএর জন্য। ইউএস তার জন্য কি করছে দেখবেন যে বিভিন্ন, আজকে অনেকটা নিউজকে কন্ট্রোল করেছে ইউএস, বা অন্যান্য মিডিয়ারাও কন্ট্রোল করেছে। তার জন্য আজকে এখন আর খুব বেশি ডাইরেক্ট নিউজ আসছে না, কিন্তু যুদ্ধ তো চলছে। এবং তার জন্য রিফ্লেকশন দেখতে পাওয়া যাচ্ছে। আজকে ডাউ জোন আপনার 1% ডাউন আছে, S&P 500 প্রায় 1%-এর কাছে, নাসডাক আপনার 0.5%-এর উপরে এই ডাউন আছে। এবং আমি একটা কথা সেদিনকে বলেছিলাম যে ইন্ডিয়ান ইকোনমি, ট্রাম্প বলেছিলেন যে ইন্ডিয়ান ইকোনমি ইজ ডেড ইকোনমি। আমি বলছি যে ইউএসএ ইকোনমি ইজ ডেড ইকোনমি।
শেষের শুরু আরম্ভ হয়ে গেছে। কারণ তার পেছনে কিছু কারণ আছে। ইউএসএ যে কাজগুলো করছে, যেভাবে একটার পর একটা, মানে যাকে বলে বাংলা কথাতে যেটা বলা যায় যে দাদাগিরি করছে, এই দাদাগিরি বেশি দিন চলবে না। এবং ইউএসএ কে এই ট্র্যাপে ফেলার একটা বড়, ট্র্যাপে নয়, ট্র্যাপ কথাটা ভুল হবে, ইউএস নিজের জালে নিজে পড়েছে। আহ, তার জন্য অনেকখানি তার পেছনে ইয়ে আছেন ইউরোপিয়ান ইউনিয়ন। তারা কোনোভাবেই ইউএস কে সমর্থনও দেয়নি বা তারা সাহায্য করছে না। তারা একটা নিউট্রাল পজিশন নেওয়ার ফলে আজকে ইউএসএ ইরানে ট্র্যাপ হয়ে গেছে। এবং এর ফলে যেটা হবে, আমি এর আগের দিনও বলেছিলাম যে ক্রুড আপনার আপনার ক্রুডকে ইয়ে করবে, বাড়াবে। দেখুন আজকে ক্রুডের ইয়ে হচ্ছে, এখন হচ্ছে প্রায় $90। $63 ছিল জাস্ট 10-12 দিন আগে, 12 দিন 14 দিন আগে, 62-63 ডলার। আজকের দিনে দাঁড়িয়ে 90.15 এখন অব্দি হাই করেছে। আজকে প্রায় 9% ওপরে, এই সরি 11% ওপরে, মানে আজকের দিনে দাঁড়িয়ে $9 WTI একটু বেড়ে গেছে। গোল্ডও বাড়ছে, সিলভারও বেড়েছে, তুলনামূলক কম, তুলনামূলক কম। তার পেছনেও কারণ আছে, যেহেতু ক্রুডকে বাড়াচ্ছে, একসঙ্গে সব যদি বাড়তে থাকে তখন কি হবে, তখন পুরো ব্যাপারটাই হাতের বাইরে বেরিয়ে যাবে বা ডিসব্যালেন্স একটা হয়ে যাবে। তবুও আমি বলবো সিলভার আজকে প্রায় 5,200 টাকা উপরে আছে। আপনার গোল্ড আপনার প্রায় 1,700 টাকা, মানে হচ্ছে যে 1% উপরে আছে। সিলভার 2% উপরে প্রায়, গোল্ড আপনার 1% উপরে, কিছু কম কিছু নয়, ঠিকঠাকই বেড়েছে। আবার এদিকে আপনার আমাদের ইন্ডেক্সও কিন্তু পড়েছে। এবারে ডেড ইকোনমি বলছি, এটা খুব মনে হবে যে খুব বেশি মাত্রায় বলা হচ্ছে, কিন্তু এটা ইউএস এর মতো এত বড় একটা ইকোনমি, সেই ইকোনমিকে ডেড ইকোনমি বলা আমাদের মতো একটা ক্ষুদ্র একটা ইকোনমি, যার $5 ট্রিলিয়ন নয়, তার পেছনে অনেক কারণ আছে। এটা হতেও সময় লাগবে, এমন নয় যে, ওই যে বললাম শেষের শুরু, তো এটা টাইম লাগবে। টাইম একটা ফ্যাক্টর আছে, যে ইউএস এর মতো এত বড় ইকোনমি তো রাতারাতি তো আহ, ভেঙে পড়ে যেতে পারে না। তো তার জন্য টাইম লাগবে। যাই হোক, ইউএস এর ইকোনমি নিয়ে ইউএস এর লোকেরা ভাববে, আমাদের ভাবার দরকার নেই, আমাদের ইকোনমি নিয়ে আমাদেরকে ভাবতে হবে। খুব প্র্যাকটিক্যাল আমি কথাটা বলছি। তো নেক্সট দিন কি হতে পারে, অর্থাৎ সোমবার। সোমবার আপনার যেটা হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে আপনার নিফটিকে আবার ফেলতে পারে। নিফটিকে মোটামুটি আপনার যদি একবার 350 বা 54, যাই হোক, ওর নিচে যদি একবার নিয়ে যায়, তাহলে জানবেন যে নিফটিতে একটা ফ্রি ফল আসবে। অর্থাৎ 352 নিচে এলে, 300 নিচে আসার পরে আপনারা শর্টের ট্রেড নিতে পারেন। আমি ট্রেডই কথাটা ইউজ করলাম।
এবং আপনার স্টপ লস থাকবে হচ্ছে আজকের ক্লোজিং, মানে 450-এর ক্লোজ। এইটুকুকে মেনে নিয়েই আপনাদেরকে ট্রেড নিতে হবে। মানে প্রায় 100 পয়েন্ট, 100 পয়েন্টের একটা স্টপ লস নিয়েই কিন্তু ট্রেডটা নিতে হবে। সেটা নিলে আপনারা লাভবান হবে, আমার যেটা মনে হয়। সেটা এবারে আপনারা নিজেদের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে দেখবেন। আর আহ, এবারে হচ্ছে যে মার্কেট নিয়ে ডাইরেক্টলি ইয়েতে চলে যায়। আজকের মোটামুটি এর আগের দিন আপনার নিফটির প্রিমিয়াম ছিল বোধহয় 98 পয়েন্টের। আজকে প্রিমিয়াম বাড়িয়েছে, 114 পয়েন্টের প্রিমিয়াম আছে। 450-এ স্পট বন্ধ করেছে, আর 565-তে আপনার ফিউচার বন্ধ করেছে। তো এটা একটা ম্যাটার। এবং প্রিমিয়াম তো ভালোই আছে, 350-এর 164, 286। অপশানে প্রিমিয়াম ভালোই আছে, মানে ভোলাটিলিটি আরো বাড়বে বই কমবে না। যাই হোক, ভিআইএক্সও, ভিক্সও দেখলাম, ইন্ডিয়া ভিক্সও দেখলাম আপনার আজকে আবার ওপরে তুলিয়েছে, 11% উপরে, 11.5%-এর মতো। 19.88-এ বন্ধ করেছে যথারীতি। আহ, তো যাই হোক, আর হ্যাঁ, আরেকটা জিনিস বলা, সেটা হচ্ছে যে আপনার যেটা আমি বলেছিলাম যে এসআইপির ব্যাপারে, যে বা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট, এসআইপি না, মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের ব্যাপারে, যে এখন যা সিচুয়েশন, তাতে যারা ওই বিগত 7-10 বছর, 15 বছর ভিউ নিয়ে যারা চলছেন, তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড। আর যারা একটু শর্ট টাইমে ভেতরে ভাবছেন, তাদের জন্য সিট চালিয়ে যেতে পারেন। তার সঙ্গে সঙ্গে টপ আপও করাটা উচিত। আমি টপ আপ কথাটাই নিলাম, কারণ যখনই মার্কেট আপনার পড়বে, তখন আপনি টপ আপ নিলেন, করলেন, এবং যখনই একটা পার্সেন্টেজ আপনার উপরে আসবে, তখনই সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, বা সেটাকে হোল্ড করতে পারেন। এটাই বক্তব্য আছে। আর এবারে চলুন, এর পরের দিন, মানে অর্থাৎ সোমবার মার্কেটের কি হাল হতে পারে। আমি আরেকটা উম, অন্য ব্যাপারে একটা ভিডিও আমি করবো, সেটাকে বলবো যে কিভাবে লং টার্ম পোর্টফোলিও তৈরি করা যায়। এবং পোর্টফোলিও মানে হচ্ছে যে সব দিক থেকে, এবং সেটা জেনারেশন বাই জেনারেশন আপনি সেটাকে কিভাবে দিয়ে যেতে পারবেন। শুধু নেক্সট জেনারেশনকে আপনি আপনার কষ্টার অর্জিত অর্থ আপনি দিয়ে চলে যাবেন, সেটা নয়। তার সঙ্গে তাকে সেই বোঝানোর দায়িত্বটাও আপনাকে নিতে হবে। অর্থাৎ আপনি সাপোজ আপনার নেক্সট জেনারেশনের জন্য আপনি 5 কোটি টাকা আপনি দিয়ে যাচ্ছেন, সাপোজ। প্রত্যেকেই চায় যে হ্যাঁ, নিজের ছেলে মেয়ের জন্য, সন্তান সন্ততির জন্য একটা ভালো অ্যামাউন্ট, হেলদি অ্যামাউন্ট, বা প্রপার্টি বলুন, যে কোনো, দিয়ে তো যাবে, কিন্তু প্রপার্টি হলে তার রক্ষণাবেক্ষণ, এবং যদি
লিকুইড ইনভেস্টমেন্ট হয়, তাহলে তাকে কিভাবে গ্রো করানো, তাকে কিভাবে হ্যান্ডেল করা, সব নিয়েই কিন্তু ব্যাপারটা হবে। এমন নয় যে উম, শুধু আপনি তাকে দিয়ে দিলেন, সে কিছু বুঝলো না, সে কিছু জানলো না, কিন্তু সে কোটি টাকার মালিক হয়ে গেল। দেখুন, এরকম ভাবে হয় না। তার পেছনে কারণ হচ্ছে যে বড় বড় যেসব আহ, যেসব ইয়েগুলো আছে, যারা যেসব ফ্যামিলি বিজনেসম্যান যারা আছেন, তারা দেখবেন যে তাদের নেক্সট জেনারেশনকে তারা কিন্তু তৈরি করে দিবে। আর যদি না তৈরি করতে পারে, তাহলে কিন্তু সেই বিজনেসও বা সেই বিজনেস ফ্যামিলি কিন্তু বেশি দিন টেকে না। যেরকম ফর এক্সাম্পল আমি বলতে পারি যে রিলায়েন্স ধীরুভাই আম্বানি তৈরি করেছিলেন, এবং তিনি হাতে ধরে তার ছেলেদের শিখিয়েছিলেন। কেউ নিতে পেরেছিল, কেউ নিতে পারে। মুকেশ ভাই নিয়েছেন, মোটা ভাই নিয়েছেন, কিন্তু ছোট ভাই নিতে পারেনি। এখানেই একটা বড় উদাহরণ যে ফিনান্সকে হ্যান্ডেল করাটা একটা বড়, শুধুমাত্র সম্পত্তি দিয়ে যাওয়া নয়, ফিনান্সকে হ্যান্ডেল করাটাও কিন্তু একটা বড়, তার সেই শিক্ষাটা দেওয়াটাও সব থেকে বেশি দরকার। সেই নিয়েই মোটামুটি একটা আমি আলোচনা করব। সেটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা কমেন্ট করবেন, এবং দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনার বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকেও একটুখানি শেয়ার করার চেষ্টা করুন, যাতে তারাও আহ, বুঝতে পারে। আমি কারোর থেকে কোনো আহ, তো কোনো ফি বলুন বা কিছু তো নিচ্ছি না। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে যদি ইন্ডিয়াকে গ্রো করতে হয়, তো ইন্ডিয়ানদের গ্রো করতে হবে। মানে আপনাকে, আমাকে, আপনার প্রতিবেশীদের, প্রত্যেককে গ্রো করতে হবে। ইউএস বলুন বা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছে, তারা কিন্তু প্রত্যেকের হেল্প করার চেষ্টা করে। তার জন্যই আজকে তারা এতটা উপরে উঠে উঠে আসতে পেরেছে। আমরা যদি সেই ডিভাইড অ্যান্ড রুল কে ফলো করি, তাহলে কিন্তু আমরা আমাদের সেই স্বপ্ন যে বিশ্বগুরু হওয়া বা পৃথিবীর ভেতরে 1 নম্বর হওয়া, সেটা হয়তো কোথাও অধরা থেকে যাবে। অনেক বড় বড় কথা বলে ফেলেছি। যাই হোক, উম, তাতেও বলি যে চেষ্টা করছি কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে বলবো। এর পরের দিন সেটাকে নিয়ে আলোচনা করবো। আপাতত মার্কেট নিয়ে চলে আসি। ইউক্রেন, ইউএসএ এবং ইয়ের যুদ্ধ খুব ভালো মতো চলছে। তার জন্য ক্রুডের তো দাম বেড়েই চলেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমাদের এখানে কি হতে পারে? না, আমাদের এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে নিফটি এখনো অব্দি রিলায়েন্স নিয়ে বলার আছে। অবশ্যই রিলায়েন্স এই 2-3 দিনের ভেতরে ভালো মুভ দিয়েছে। আমি বলেছিলাম যে রিলায়েন্স নিচের দিকে আছে, কিন্তু রিলায়েন্স তা সত্ত্বেও ওপরের দিকে মুভ দিয়েছে। সেটা নিউজ পারপাস, নট টেকনিক্যাল পারপাস, নিউজ পারপাসে মুভমেন্ট দিয়েছে। তবে হ্যাঁ, যেখান থেকে রিলায়েন্স নিউজ দিয়েছে এটা রিজনেবল। কোনো ভুল, প্রথম দিনের মুভমেন্টটা ঠিক ছিল, সেকেন্ড দিনের মুভমেন্টটা বলবো যে নিউজ বেশি হয়েছে। নিউজ বেস মানে হচ্ছে যে রাশিয়ান অয়েল, ইউএস নাকি পারমিশন দিয়েছে ইন্ডিয়াকে যে তারা 30 দিনের একটা ক্যাপিং দিয়েছে, তো তারা নাকি রাশিয়া থেকে অয়েল নিতে পারে, ক্রুড অয়েল নিতে পারে। যেহেতু ওপেক কান্ট্রি গুলো এখন বন্ধ রেখেছে,
এবং আরেকটা নিউজ দিই, কালকে আপনার নেপালের আপনার ইলেকশন হয়ে গেল। এটাও অনেকে হয়তো জানেন কি জানে না জানি না, তবে নেপালে কালকে ইলেকশন হয়ে গেল। আর আজকে থেকে আপনার আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে গ্যাস কিন্তু আপনি আহ, মানে মানে রান্নার গ্যাস, এমনি গ্যাস, যে গ্যাস নেতা নেত্রীরা দিয়ে থাকে, সেই গ্যাস না। রান্নার গ্যাস যদি আপনি 30 দিনের আগে আপনি পাবেন না, মানে আপনি বুক করবেন কিন্তু নাকি ওটিপি আসবে না, এইরকম নাকি শুনছি আপাতত। তো সেই রকম ভাবে মানে একটা কোথাও ভেসেলে টান পড়ছে, যেহেতু এখন রান্নার মানে গ্যাসের যে ক্রাইসিস একটু চলবে, গ্যাস ব্যবহার একটু কম করবেন। গ্যাস যদি সাপ্লাই যদি কম হয়, অবভিয়াসলি তার এফেক্ট তো আসবে, সেটা একটা মাথায় রাখবেন। চলুন এবারে নিফটি নিয়ে একটু কথা বলা যাক। 350 তো হলো নিফটির একটা জায়গা। 350-এর পরে আপনার নিচের দিকে যে 350 আছে, 50-55, আর তারপরে হচ্ছে যে আপনার 305। এই দুটো লেভেলকে দেখাবার জায়গা আছে। 305-কে যদি ভেঙে দেয়, তাহলে তো মোটামুটি ধরুন ওখান থেকে আরো 200 পয়েন্ট নিচে আপাতত দেখবার মতো জায়গা আছে। ব্যাংক নিফটি আহ ব্যাংক নিফটি আরো কিছুটা ফেলবে তো নিশ্চয়ই। ব্যাংক নিফটির ম্যাটারটা হচ্ছে এরকম, উম, ব্যাংক নিফটির ম্যাটারটা হচ্ছে এরকম, ব্যাংক নিফটি কোথাও একটা সাইডওয়েজ মুভমেন্ট, আজকে এতখানি ধাক্কা দিয়েছে তো একটা সাইডওয়েজ ডাউন, মানে হালকা ডাউন সাইডের সঙ্গে একটা সাইডওয়েজ মুভমেন্ট থাকবে, এটাই বলার। মোটামুটি ধরুন আরো 250 থেকে 300 পয়েন্ট ডাউন সাইড ধরেই চলুন। মানে হচ্ছে যে আপনার আহ, হ্যাঁ, 57,450 এই লেভেলটাকে ধরেই চলুন। আর যদি মর্নিং সেশনে দেখিয়ে দেয়, খোলার সঙ্গে সঙ্গে যদি মানে ফেলে দেয়, তাহলে কিন্তু আপনার আহ, কোথাও গিয়ে এটা পজ করবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি বললাম। রিলায়েন্সের তো নিউজের জন্যই রিলায়েন্সকে 100 টাকার মুভমেন্ট দিয়েছে, তাতেও গিয়ে আপনার ওই 14,20 লেভেলটাতে গিয়ে আটকে গেছে। যদি এখন শুধুমাত্র রাশিয়ান অয়েল পারমিশন পেলেই তো হবে না, আনাটাও একটা ব্যাপার। উম, 1 মাস মোটামুটি রাশিয়ান অয়েল ঢুকতে লাগে। এরকম যুদ্ধের সময়তে অয়েল ট্যাঙ্কারও কতখানি সেরকম ভাবে মুভ করতে পারবে, সেটাও একটা ব্যাপার। তবে মোটামুটি আহ, আপনার
আমি নেক্সট দিনের জন্য বলছি, মোটামুটি ধরুন 1404-এ বন্ধ করেছে, নিচের দিকে মোটামুটি আপনার 1383-80 লেভেলটা নিচের দিকে, আর উপরের দিকে 1415, 1413, 14 এই জায়গাটা মোটামুটি একটা সাইডওয়েজ থাকারই সম্ভাবনা আছে। রিলায়েন্সের ক্ষেত্রে বললাম, ব্যাংক নিফটির ক্ষেত্রে বললাম, রিলায়েন্সের ক্ষেত্রে বললাম, নিফটির ক্ষেত্রে বললাম। নিফটির আরেকটা আমি বলে রাখি, আমার যেটা পার্সোনালি ইয়ে বোঝার, যতটা আমি বুঝতে পেরেছি যে নিফটি কতটা পড়তে পারে। অনেকেই হয়তো ইয়ে করবেন যে নিফটি কতটা পড়তে পারে, নিফটি পড়ার মতো জায়গা কতটা আছে না। নিফটি পড়ার মতো জায়গা আছে হচ্ছে যে প্রায় আপনার ধরুন আহ, যদি 500 ডিএমএ কে ভেঙে দেয় একবার, তাহলে ধরুন আপনার প্রথমে যে জায়গাটা দেখাবার আছে 23,400, 1000 পয়েন্ট ডাউন। তারপরে হচ্ছে যে আপনার 22,900, এই দুটো লেভেলকে দেখাবার মতো জায়গা আছে। এবারে হচ্ছে যে তার সঙ্গে সঙ্গে একটু বলে রাখি যে কিভাবে ইয়েটা হবে। হয়তো ইন্ডেক্সকে আগে ফেলে দেবে, তার সঙ্গে স্টকের তো ডাউন সাইড তো থাকবেই, তারপরেও কিন্তু ইন্ডেক্সকে তুললেও বেশ কিছু স্টকের উপরে কিন্তু হ্যাম্পারিং চলবে। বেশ কিছু স্টক যেরকম উপরে যাবে, কিন্তু বেশ কিছু স্টক আবার নিচেও যাবে। যেরকম আমি বলেছিলাম যে সেক্টরাল একটা চার্নিং হবে। দেখুন যেরকম ভাবে সেক্টরাল চার্নিং এর ভেতরে আমি বলি যে বেল আপনার কিন্তু লাইফ টাইম হাই মেরেছে আজকে। যদি দেখেন বেল আপনার লাইফ টাইম হাই মেরেছে। এবারে তা বলে কি বেলে ঢোকা উচিত? আমার মনে হয় না। কারণ আহ, বেল যে জায়গায় আছে যেতে পারে, এখান থেকে আপনার 600-700 টাকা অবধি যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেলের মোটামুটি এন্ট্রি লেভেল এখন নেই বেলের ক্ষেত্রে, এটা এন্ট্রি লেভেল নয়। আচ্ছা, গোল্ড এবং সিলভারের কথা বলি। আহ, যদি সিলভার মিনি আপনার আহ, একটা সাইডওয়েজ তো চলছে, যেরকম যুদ্ধের ইন্টেন্সিটি বাড়বে বা কমবে, সেরকম ভাবে দুপক্ষর কথাই বলছি, প্রত্যেকেই তো হাঁপিয়ে যাওয়ার মতো তো একটা জায়গা তো থাকবে। তো সেই রকম ভাবে আপনার কিন্তু গোল্ড এবং সিলভারে ইম্প্যাক্ট আসবে, সাইড ওয়েজ একটা চলবে। উপরের দিকে ধরুন গোল্ডের ক্ষেত্রে, এই সিলভারের ক্ষেত্রে বলছি যে মোটামুটি আপনার ওই 2,90,000, আর নিচে হচ্ছে আপনার 2,62,000, এই হচ্ছে আপাতত রেঞ্জ সিলভারের। আর গোল্ডের ক্ষেত্রে বলি হচ্ছে আপনার 1,64,000, 64,500 অব্দি, আর নিচের দিকে ধরুন 1,60,000। এই হচ্ছে গোল্ডের ব্যাপার স্যাপার। তারপরে হচ্ছে যে আপনার সেক্টরাল চার্নিং হবে, সেক্টরাল চার্নিং এর দিকে ইয়ে করুন, নজর রাখুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরে ট্রেড নিন। শুধু ট্রেড নয়, এখানে কিন্তু আহ, যে যাই হয়ে যাক, ইরান ইউএস এর ভেতরে বা আহ, আপনার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বলুন বা যাই বলুন না কেন, যারা ইনভেস্টার তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আমি ইনভেস্টারদের জন্য বলছি যে আপনারা কিন্তু একটা আহ
যারা ইনভেস্টর তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবং আসছেও। তো সেই মতো ইনভেস্টমেন্ট করুন, হ্যাপি থাকুন। হুম। আর মার্কেটে অনেক ধরনের ট্রেড আসছে, সেই ট্রেড গুলোকে দেখে দেখে নিন, এটাই বলার। আর বিশেষ কিছু বলার নেই, কারণ আপনারা সবই জানেন, সবই বোঝেন। আপনারা নিশ্চয়ই এরকম ভাবে ট্রেড নেবেন। আহ, ও, ইয়ের ব্যাপারে একটু বলে নিই। আহ, ইদানিং তো আমি একটুখানি ক্রিপ্টো নিয়েও দেখছি। তো ক্রিপ্টো দেখতে পাচ্ছি যে বিটকয়েনের কথাই বলছি। বিটকয়েন একটা সাইডওয়েজ ডাউন সাইডই থাকবে মোটামুটি, এই জায়গায় আসে। সাইডওয়েজ না, আপাতত আপনার একটা রেঞ্জে ট্রেড হবে, কিন্তু নিচের দিকে ট্রেড হবে বিটকয়েনের ক্ষেত্রে। মোটামুটি 68 400 চলছে, ধরুন নিচের দিকে 65 600 লেভেলটা অব্দি দেখাবার মতো জায়গা থাকবে। আর ডাউ জোন তো আজকে প্রায় 600 পয়েন্ট ডাউন আছে। S&P আপনার প্রায় 1% ডাউন আছে, 75 পয়েন্ট। নাসডাক আপনার প্রায় 200 পয়েন্ট ডাউন আছে, মানে হচ্ছে প্রায় 1%। আর জল পান করুন, জল পান করলে সুস্থ শরীর পাবেন। সুস্থ শরীর থাকলে অনেক অনেক ট্রেডও নিতে পারবেন। তাই আজকের মতো শুভরাত্রি, গুড নাইট।